বাসন্তী রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে, তোমার গাঁথা জ্যোতির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেয়া, একটু রাখা, একটু প্রকাশ, একটু ঢাকা, একটু হাসি, একটু শরম, দুজনেরই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই সোজাসুজি। নমস্কার দর্শক বন্ধুরা, একেবি টিভির আমন্ত্রণে বাংলা নতুন বছরের প্রথম পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তমা। সুমন ভট্টাচার্য, হ্যাঁ, এই নামটি যথেষ্ট তাঁর পরিচয় দেবার জন্য। আমাদের রাজ্যের বাচনিক শিল্প জগতের এমন একজন ব্যক্তিত্ব, যিনি একজন দক্ষ আবৃত্তি শিল্পী, আকাশবাণী তথা দূরদর্শনের সুপরিচিত সঞ্চালক, একজন নাট্য ব্যক্তিত্ব এবং সেই সাথে আমার আপনার আমাদের সকলের হৃদয়ের একজন কথা শিল্পী। একেপি টিভির আমন্ত্রণে আজকের পর্বে আমরা পেয়ে গেছি আমাদের রাজ্যের সুপ্রসিদ্ধ বাচিক শিল্পী সুমন ভট্টাচার্য মহোদয়কে। নমস্কার। নমস্কার। একেপি টিভির আমন্ত্রণে আপনাকে অনেক অনেক স্বাগত এবং সেই সাথে বাংলা নতুন বছরের আজ বিশেষ পর্বেও আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমেই তো ধন্যবাদ জানাতে হয় আমাদের শ্রোতা বন্ধুদের। বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তার সঙ্গে ধন্যবাদ জানাই একেবি টিভিকে আজকে একটা বিশেষ দিনে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর ধন্যবাদ তোমাকে। আর তুমি যে পরিচয় আমার দিলে আমি সেটা নিজেও জানতাম না আর কি। ধন্যবাদ আবার। আচ্ছা, যেহেতু নতুন বছর, বাংলা নতুন বছরের বিশেষ পর্ব, প্রথম পর্ব, তো অনুষ্ঠানটি শুরু করব আমরা কিন্তু আপনার গলার আবৃত্তি দিয়ে নতুন বছরকে বরণ করব। আমার গলার আবৃত্তি কিনা জানি না, তবে আমি পাঠ করতে পারি অবশ্যই। বিমলেন্দ্র দার একটা অত্যন্ত আমার খুব প্রিয় কবিতা, একটা বিমলেন্দ্র চক্রবর্তী আমাদের এই রাজ্যের একজন কবি। আসলে আমরা তো দিন যাপন করি এবং একটা দিন যায় আর একটা দিন আসে। খুব একটা যে পরিবর্তন নিয়ে আসে তা নয়, তবু মাঝে মাঝে কয়েকটা দিন এমন থাকে যেগুলো খুব বিশেষ থাকে। এই বিশেষ দিনগুলোতে একটু বিশেষভাবে সেই দিনটাকে স্মরণ করার ইচ্ছে হয়। তো তার জন্য এই কবিতাটি বেছে নেওয়া আর কি। কবি বিমলেন্দ্র চক্রবর্তীর অন্তর্লীনা, ভালোবাসার অন্য ভুবন। আমরা তো ভালোবাসায় থাকতে চাই, ভালোবাসা পেতে চাই, এই আশায় এই কবিতা আপনাদের সকলের জন্য। তোমার ফুলের বাগান রয়েছে গন্ধ ছড়িয়ে বুকে, রটনা ছড়াক যত কিছু লোক সচেতন নিন্দুকে। তোমার গুণে মুগ্ধ সবাই, শিউলি বকুল ফুলও তোমার গানে মুক্ত করুক বন্ধ দুয়ারগুলো। অন্তর্লীনা তার প্রতিটি চিঠিতে আমার জন্য একটা করে নদী এঁকে পাঠাতো। এ নদীর কোনো তীর ছিল না, সাঁকো ছিল না, বাঁধ ছিল না, শুধু ঢেউ ছিল, জোয়ার ভাটা ছিল, আর ছিল দু চারটে পালতোলা নাও, এক ঝাঁক উড়ন্ত গাংচিলের নির্মল ওড়াউড়ি। এত সব চিঠি পেয়ে আমি একদিন অন্তর্লীনাকে বলেছিলাম, তুমি পাহাড়ে থেকেও এত এত নদী আঁকছো কেন? অন্তর্লীনা উত্তরে শুধু একটাই শব্দ বলেছিল, স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসত অন্তর্লীনা। পুজোয়, নববর্ষে, সোমবার, বুধবার, শুক্রবার, এমনকি রবিবারেও কত শত স্বপ্ন এঁকে উপহার দিয়েছে আমায়। সেদিন সেই সব স্বপ্নের ভেতর জেগে থাকতাম আমি। এক বুক স্বপ্ন নিয়ে কি সুন্দর জেগে থাকা যায়। অন্তর্লীনাকে ভালো না বাসলে সেটা জানতামই না কোনোদিনই। উড়ুক আমার ভালোবাসা সুতো ছেঁড়া ঘুড়ির মতো, উড়ুক তাকে ধরতে সবাই, তুমি কিংবা তোমার মতো। ভালোবাসার জন্য মানুষ মিছিল করুক, মিছিল করুক, ভালোবাসাই নিয়ে মানুষ
শূন্য মনের হৃদয় ভরুক, এসো সুন্দর, এসো রোদ্দুর, এসো এ স্নিগ্ধ আশা, হৃদয়ে হৃদয়ে জাগুক সুনীল নির্মল ভালোবাসা। অন্তর্লীনা, বড় চুপ হয়ে আছো তুমি। অর্ধেক পৃথিবী যদি চুপ হয়ে যায়, অর্ধেক আকাশ যদি আঁধার নামে, পাহাড় তখন বড় অসহায়, পাহাড় এখন বড় হিংস্র। কি অদ্ভুত চুপ হয়ে আছে মানুষ, কি কিংভূত সব রাজনীতি, রক্তে লাল হয়ে যাচ্ছে ঘাস ও মাটি। পর্দার পেছনে পুতুল নাচের কালো ইতিহাসের রশি ধরে কে কে টানছে কে? তুমি কি একবারও ভাবো, ভেবে ব্যাকুল হও? মন খারাপ হয় তোমার? প্রতিজ্ঞা করো। জানো অন্তর্লীনা, ভালোবাসা হারিয়ে গেলেই মানুষ পাথর হয়, ভালোবাসা হারিয়ে গেলে হিংস্র হয় পৃথিবী। মানুষ বড় কাঁদছে। এসো অন্তর্লীনা, এসো, আজ একসাথে ভালোবাসার গান গাই, মানুষের গান, জেগে ওঠার গান। অসাধারণ সত্যি। নতুন বছরের যে প্রথম পর্ব, এত সুন্দর একটি কবিতা দিয়ে আমরা শুরু করলাম। এটার সঙ্গে একটা মানে অদ্ভুত একটা ব্যাপার আছে না, এই যে ভালোবাসার গান গাওয়া, জেগে ওঠার গান গাওয়া, এটাই তো একটা দিন উদযাপনের মূল কথা। এবং আমাদের প্রত্যেকের জীবনে এটা খুব ভীষণ দরকার, এখনকার সময়ে বিশেষত বিশেষ দরকার। আর ভালোবাসা মানে এখন মানুষের মধ্যে ভালোবাসার যে পরিবর্তন ঘটছে, ভালোবাসার যে রূপ পাল্টে যাচ্ছে, আচ্ছা, তার থেকে বললাম আর কি, যে এখন মানুষের জীবনে ভালোবাসার এই যে উদযাপনটা ভীষণ দরকার। আর ভালোবাসার কথাই যখন বলছি, তখন ভালোবাসার আসলে উদযাপন দরকার নয়, নয়, ভালোবাসার অনুভূতিটা দরকার। উদযাপনে আড়ম্বর থাকে, আর অনুভূতিটা অনেক গভীর, অনাড়ম্বর। আর ভালোবাসার কথা যখন বলছি, তখন জানতে চাইবো যে আপনি কোন ভালোবাসার টানে কবিতাকে আঁকড়ে ধরলেন, বা কিসের সেই টান, কেন সেই পথ চলা? কিসের ভালোবাসার টানে? এই যে কবিতা বলতে গেলে এখনই খুব আবেগপ্রবণ হয়ে যাই। আমার মনে আছে সেই ছোট্টবেলায় আমার বাবা ওই কবিতাটা খুব করতেন, রবীন্দ্রনাথ ঠাকুরের, এই যে সাগর দিয়েছে ডাক। তো এই যে কবিতাটা বাবার পুরো মুখস্থ ছিল। আমি বাবার অত্যন্ত অপদার্থ একটা ছেলে, আমি মুখস্থ করতে পারিনি। তো এই কবিতাটা বাবা আমাদের শোনাতেন, বাবা বলতেন, আমরা শুনতাম অবাক হয়ে, এবং আমার মনে আছে আমি তো কাঁদতামও মাঝে মাঝে। আরও কিছু কবিতা বাবা শোনাতেন, বোধহয় ওইখান থেকেই, অনেক ছোটবেলায় সেটা, সেখান থেকে বোধহয় ভালোবাসাটা তৈরি হয়েছে আর কি। মানে প্রথম ইন্সপিরেশন বাবা। বাবা 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 নাটকও করতেন। আমার জেঠামশাই যাত্রা শিল্পী ছিলেন, মানে পাগলের মতো ভালোবাসতেন আর কি। তো সেখান থেকে আমরা তিন ভাই, আমার মধ্যে সেটা সংক্রমিত হয়েছে আর কি বেশি। নাটক এবং আবৃত্তি দুটোই মানে পরিবারের পারিবারিক শিক্ষা। ঠিক। তাহলে আরো একটি মানে বাবার স্মৃতিকে চারণ করে যদি আরেকটি কবিতা শোনান। না না, বাবা তো দেবতার গ্রাস করতেন, সেটা তো আমার কাছে এখন নেই। তবে একটা জিনিস বলা যায়, সেটা আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, এক্ষুনি তো করলাম একটা অদ্ভুত জিনিস। এবার আমার একজন অত্যন্ত পরিচিত শিবানী, সে হঠাৎ করে সেদিন ফোন করে আমাকে বলল, মানে ইয়ের আগে আর কি, নতুন বছরের আগে, যে শব্দ নিয়ে কিছু একটা লেখার জন্য। শব্দ, আমি প্রথমে বুঝতে পারিনি শব্দ মানে, বলে শব্দ, ওয়ার্ড, আমরা যা বলছি। অনেকে লিখছে, তুমি একটা লিখে দাও, ইয়ে করবো, একটা বই করব। এই যে জানুয়ারি 2025 শব্দ, এটার নামও শব্দ দিয়েছে। আমি যেটা লিখেছিলাম আমি একটু পড়ে শোনাই, হ্যাঁ, পুরোটা না, অল্প অল্প। শব্দ, প্রিয়তম আমার,
তুমি তো জানো তোমাকে কণ্ঠে ধারণ করেই আমি আজ আমি হয়েছি। তাই তো তুমিতে আমি, আবার আমাতে তুমি। জানো শব্দ, আমি ভাবি যে প্রিয় শব্দ উচ্চারণে সমস্ত কালিমা এক লহমায় মুছে যায়, যে শব্দ উচ্চারণ করে সম্পর্কের কত ভুল শুধরে ফেলা যায় অনায়াসে, শুধু তোমার সঠিক উচ্চারণ সমস্ত যুদ্ধের ময়দানে উড়াতে পারে সাদা পায়রা। মানুষই তো ঠিক করবে তোমাকে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করবে। কিন্তু তা কেন হচ্ছে না বলতে পারো? জীবনের এই পর্যায়ে এসে তোমাকে যেন নতুন করে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে মনে হয় কি জানো, যদি তুমি না থাকতে, আমরা সবাই যদি নীরব থাকতাম, তাহলে কি চতুর্দিকের এই চরম অসহিষ্ণুতা আর বিজ্ঞাপিত ভুয়া জীবন চর্চা এতটা সর্বগ্রাসী হয়ে উঠতে পারত? সত্যি বলছি, ইদানিং সারাক্ষণের এই বিষাক্ত উচ্চারণ, ব্যবহারিক মিথ্যাচার আর মুখোশধারী সমাজের এই আস্ফালন ক্রমশ তোমার থেকে বা তোমার প্রতি আমার আকর্ষণ কমিয়ে দিচ্ছে। মনে হয় শব্দ উচ্চারণ না করলে কি হয়, নীরব থাকলেই তো ভালো। কবির কেন মনে হয়েছে নীরব থাকলেই ভালো? কেন মনে হয়েছে? ওই যে বললাম একটু আগে, এটা কি বলবো, একটা অশালীন মিথ্যাচার চলছে চতুর্দিকে। তুমি একটু আগে একটু বলছিলে যে ভালোবাসা এমন আজকের দিনে ভালোবাসা, তার জন্য আমি তোমাকে ফিরিয়ে আবার প্রশ্নও করেছিলাম। ওইটাই এখানে বলা আছে, একটা অশালীন আস্ফালন চলছে মিথ্যাচারের। আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে, সেখানে মানুষ শুধু বুঝতে পারছি। এবং এই এই যে একটা মানে অসহায়ত্ব মানুষের, আমি যা নই তা আমার তুলে ধরতে হবে, আমি আজকে যেটা নই সেটা আমার মানুষকে জানাতে হবে, যাতে মানুষ আমাকে দেখে ভুল ধারণায় পর্যবসিত হয়, নিজেদের আরো ওই রকম ভাবে কষ্ট দেয়, কষ্ট পায়। এটাই যেন একমাত্র উদ্দেশ্য হয়ে যাচ্ছে। এবং এই সামাজিক মাধ্যমগুলি বিভিন্ন রকম ভাবে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি, যা কিছু আজকালকার যুগে, তুমিও যেটা বলার একটু চেষ্টা করছিলে, একটু মানুষ দিন দিন বড় অসহিষ্ণু হয়ে পড়ছে, প্রচন্ড অসহিষ্ণু, মানে ভীষণ তুচ্ছ একটা ব্যাপার নিয়ে, খুব ছোট একটা বিষয় নিয়ে এত শব্দের, মানে শব্দ উচ্চারণ এত, যেগুলো করার প্রয়োজনই পড়ে না, এই ধরনের শব্দ উচ্চারণ মানুষ করে। হয়তোবা সুন্দর দুটো কথা দিয়েই জিনিসটাকে সাজানো যায়, কিন্তু মানুষ সেটা এখন আর করতে চাইছে না, এতটাই অসহিষ্ণুতা প্রত্যেকের ভিতর। সত্যি এই বিষয়গুলো আমাদেরকে ভাবায়, যদিও আমি শব্দের দ্বারা তুলতে পারিনি, আপনি খুব সুন্দরভাবে এটা তুলে ধরেছেন শব্দের মাধ্যমে। শুনে আমি এবং আমার দর্শক বন্ধুরা সকলেই মুগ্ধ। সত্যি সত্যি খুব ভালো লাগে। দাদা, সেদিন একটা পড়ছিলাম আর কি, যে আমাদের এখানে একটা অদ্ভুত জিনিস চলছে। আমরা সোশ্যাল মিডিয়াতে বসেই কথা বলছি, সোশ্যাল মিডিয়ার বিপক্ষে বলছি না, কিন্তু প্রত্যেক জিনিসের ভালো খারাপ থাকে, তুমি কিভাবে সেটা ব্যবহার করছো তার উপর নির্ভর করবে। একটা মানে কালচার কারেকশন চলছে। তোমার নিজস্ব একটা জীবন ধারণের জন্য তোমার একটা প্রফেশন আছে, তার বাইরে তোমার কিছু নেশা আছে, তোমার কিছু ভালো লাগা আছে। তুমি সেই ভালো লাগা নিয়ে কিছু একটা করতে গেলে তোমার পিছনে অদ্ভুত রকম ভাবে বুলি করতে লেগে গেল কয়েকশো মানুষ। এটা বাস্তব। আরে বাস্তব জান, তার জন্য তো বললাম আমি, জীবনে এটা হচ্ছে ভীষণ ভাবে। এবং এই যে জিনিসটা, এটা এতটাই কি বলবো, এতটাই এটা মানে এটা মানা যায় না কিছুতেই আর কি, এটা কিছুতেই মানা যায় না। আজকে নতুন বছর, আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু বিষয়গুলি আপনারা যদি মনে মনে একটু দেখেন, চিন্তা করে দেখবেন, এগুলোরও কিন্তু নতুন বছরে তো আমরা সবাই একটা নতুন কিছু প্রতিজ্ঞা করি, একটা নতুন কিছু একটা করার কথা ভাবি। তো এটাও ভাবতে পারি যে অন্তত এই জিনিসগুলি থেকে নিজেদের একটু দূরে সরিয়ে রাখবো, এই জিনিসটা তো আমরা করতেই পারি অবশ্যই। আমার মনে আছে একটা আমি দেখছিলাম একটা জায়গায়, একটা মেয়ে, বাচ্চা মেয়ে,
সে সেলফি দিয়েছে, এবং সেলফি তুমি সেটা খুব ভালো জানো, এখন অনেক ধরনের ফিল্টার আছে। সেই ফিল্টার ইউজ করে 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 তুমি জানো তোমার মুখের যা দাগ আছে, তোমার যা যত কিছু আছে, তোমার যত কিছু আছে সব কিছু পাল্টে পাল্টে দিয়ে তুমি একটা ছবি সেখানে আপলোড করছো। সেটা তুমি নও। যেটা ছবি তুমি আপলোড করলে, যে ছবি তুমি তুলেছো, দুজন এক নয়। তুমি প্রফেশনে আছো, তুমি জানো, তাই তো? তারপরে মেসেজের বন্যা, কিউট, হাউ বিউটিফুল, ও লাভলি, ইত্যাদি 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 শব্দ চলছে। শুধু একটা জায়গায় লিখেছে একটা মাত্র মেসেজ, হ্যাঁ, যে তোমার কানগুলো গাধার কানের মতো মনে হচ্ছে। এই একটা মেসেজ তাকে ডিপ ডিপ্রেশনে টেনে নিয়ে গেছে। তার জন্য তার চিকিৎসা প্রয়োজন হয়েছে, এবং সেই মানে ইয়ে থেকে সে বেরোতে পারেনি। সেই ডিপ্রেশন থেকে বেরোনো তার অনেক অনেক দিন লেগে গেছে। তো এর পিছনে দায়ীটা কে তুমি বলো? সেটা কি আমি, মানে সেই মেয়েটা, না যারা মন্তব্যগুলো করছে ওরা? এটা একটা সামাজিক ব্যাধি নয় কি? ব্যাধি। এবং আমরা চাইবো খুব দ্রুত আমরা এই ব্যাধি থেকে উঠে দাঁড়াই। এবং আমরা একেপি টিভির আমন্ত্রণে আছে আলাপচারিতায়, আছে কবিতায়, সাথে আছেন আমাদের রাজ্যের স্বনামধন্য বাচিক শিল্পী সুমন ভট্টাচার্য। এখন নিয়ে নেব ছোট একটি বিরতি। বিরতির পর আমরা দ্রুত ফিরছি। বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজের মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেপি টিভির আমন্ত্রণে। আমাদের সাথে রয়েছেন আমাদের রাজ্যের স্বনামধন্য বাচিক শিল্পী সুমন ভট্টাচার্য। আমরা ফিরছি আমাদের আলাপচারিতায়। তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, ঠিক ওই বিষয়টাকে ধরেই কিন্তু আমরা আরো একটি কবিতা শুনতে চাইবো। আবার কবিতা? হ্যাঁ, অবশ্যই। আজ তো মন ভরে কবিতা শুনবো। আচ্ছা, আসলে যাই করি না কেন, একটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে যে আমরা মানুষ, এবং আমরা পারি না এমন কিছু নেই। আমরা যদি ভাবি সেটা আমরা অবশ্যই করে দেখাতে পারি। সবকিছুই আমাদের হাতে। সলিল কৃষ্ণ দেববর্মনের একটা কবিতা, যেখানেই থাকি না কেন। আমরা যেখানেই থাকি না, আমরা এক। আমাদের যেমন আছে উত্তুঙ্গ পাহাড়, তেমনি আছে জলে ভেজা সমতল। আমাদের পায়ের তলায় একইভাবে মাটি সরে যায়। আমাদের চোখে আছে সুদিনের হাসি, আর দুর্দিনের হাত ভরা বিশ্বস্ত অভয়। কি অসাধারণ এই পংক্তি! আর দুর্দিনের হাত ভরা বিশ্বস্ত অভয়। আছে আজও দিগন্ত প্রসারী হাওয়া, আর আমাদের জন্য আছে কোনদিন নির্মেঘ আকাশ, হাহা করা মাঠের শূন্যতা। আর আছে সূর্য ওঠা চাঁদ, আর চাঁদ ওঠা বা নক্ষত্রের মেলা বসা রাত। শেষ হয়ে গেল? হ্যাঁ, ছোট্ট করেই বললাম, আরো আছে। আচ্ছা, আসলে মূল কথাটা যেটা আমরা, তুমি যেটা বললে আর কি, সুর ধরিয়ে দেওয়া। সুর ধরিয়ে দেওয়া। আমাদের উপর না বিশ্বাসটা রাখতে হবে, আমরা সবাই এক। আর দুর্দিনে ওই বিশ্বস্ত অভয়টা কিন্তু খুব দরকার প্রত্যেকের। হ্যাঁ।
আমি তো তুমি দীর্ঘদিন মানুষের ধরে- হাত ধরো, হ্যাঁ, সে কিছু বলতে চায়। আমিও কিছু বলতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে আবৃত্তির সাথে জড়িয়ে আছেন, তো আবৃত্তি, সঞ্চালনা, হ্যাঁ, শ্রুতি নাটক, একজন- মাঝে মাঝে নাটক। এই একজন- নাটকটা কিন্তু একদমই খুব কম আমার এখন ইদানিং। একজন দক্ষ বাচিক শিল্পী বা আবৃত্তি শিল্পী বা নাট্যশিল্পী হয়ে ওঠার জন্য ঠিক কোন কোন বিষয়গুলি আমাদের তরুণ প্রজন্মকে মানে ধরা উচিত, কোন কোন বিষয়গুলির উপর নজর দেওয়া উচিত? অনুশীলন, 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 শুধুই অনুশীলন? অবশ্যই, এর বাইরে আর কোনো কথাই নেই। অনুশীলন ছাড়া কোনো কিছু, কোনো বিদ্যা লাভ হয় না। সেটা তুমি অঙ্ক বলো, পদার্থবিদ্যাই বলো, আর ইতিহাসই বলো, শুধুই অনুশীলন। অনুশীলন, ধৈর্য এবং অনুশীলন। এবং তুমি জানো আজকে কিন্তু অনুশীলনেরই অভাব। বড্ড তাড়াতাড়ি সবাই মঞ্চে প্রতিষ্ঠা পেতে চায়, কিন্তু প্রতিষ্ঠা পাওয়া তো এত সহজ নয়। আমাদের সময়ে আমরা মঞ্চ পেয়েছি অনেক অনেক পরে। আমরা যখন কলেজে পড়ি, আমার এখনো মনে আছে আমার প্রথম মঞ্চে ওঠা, না প্রথম মঞ্চে ওঠা ক্লাস 12-এ যখন পড়ি আমি, সেটাও একটা মানে প্রতিযোগিতার জন্য আকস্মিক বক্তৃতা, সেখানে আমি প্রথম মঞ্চে উঠি। কিন্তু সত্যিকার অর্থে মঞ্চে ওঠা কলেজে। সেখানে একটা নাটক করেছিলাম, শুভাশিস স্থলাপাত্র ছিলেন পরিচালক। খোয়াইতে আমরা করেছিলাম সেটা, শেখস্মৃতি, আমার শহরে, তোমার শহর, শেখস্মৃতির নাট্য প্রতিযোগিতা, এখনো হয় বোধহয়। তো সেখানে কম্পিটিশনে আমরা গিয়েছিলাম সেই নাটক নিয়ে। তারপরে আবার অনেক দিন আমি মানে রিহার্সেল করেছি। এটা ছিল সেদিনও একটা আলোচনায়, আমরা নাটক নিয়েই আলোচনা হচ্ছিল, সেখানে কথা হচ্ছিল যে মানে এই রাজ্য, এরা আমি প্রশ্ন করেছিলাম, সঞ্জয় দা ছিলেন, সঞ্জয় কর, যে এই রাজ্য এখনো নাটকে সেই সাবালক হয়ে উঠছে না কেন, সেইভাবে কেন প্রফেশনাল থিয়েটার এর যে একটা সংস্কৃতি সেটা গড়ে উঠছে না কেন। তো সঞ্জয় দা বলছিলেন যে আমি বললাম মানে 1, 2, 3 করে যদি বলো তুমি, তাহলে কি দরকার? ভালো নাটক, ভালো নাটক, ভালো নাটক। তো ভালো নাটকের জন্য কি দরকার? সঞ্জয় দা বলছিল একটা মানে একজন সেদিন ইয়ে ছিল বিশ্ব নাট্য দিবস, তো একটি ছেলে নাকি এই বয়সে, এই প্রজন্মের, বলছিল যে কিছুটা কম্প্রোমাইজ করতে হয় কারণ আমাদের বিভিন্ন কাজ থেকে এদিক ওদিক। সঞ্জয় দা বলছে না, শিল্পের সঙ্গে কোনো কম্প্রোমাইজের কোনো ব্যাপার নেই। কেমন? তুমি যখন তোমার কাজটা করো, তোমার কালার টোন কি হবে, তার স্কিন টোন কি হবে, সেটা প্রতিনিয়ত তোমার অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়। এবং প্রথমবারই যে তুমি সেখানে ইয়ে পাবে, সাকসেস পাবে, তাও তো নয়। তারপরেও তোমার পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেতে হয়। তা এই ব্যাপারটা এরকমই, শিল্পের ব্যাপারটা তো এরকমই। একটা বিখ্যাত একটা হিন্দি ইয়ে আছে, প্রভাব আছে যে রাগ রসোই আর পগড়ি বানায়া नहीं जाता है, कभी कभी बन जाता है। মানে হলো রাগ মানে যে কোনো সঙ্গীতের রাগ, রসোই মানে রান্না, তুমি জানো প্রতিদিন তুমি আজকে খুব তৈরি হয়ে গেলে, আজকে খুব ভালো রান্না করবে, সেদিনই সবচেয়ে বাজে হলো। হ্যাঁ। এবং পাগড়ি, পাঞ্জাবিরা যে পাগড়ি বানায়, এটা বানার মানে বিশাল ব্যাপার, কিন্তু এটা একটা বিরাট আর্ট। এটা ইচ্ছে করলে হয় না, এটা হয়ে যায়। আর এই যে সম্পূর্ণ আবৃত্তি বলুন বা নাটক, যেটা বলছিলেন অনুশীলন, সেটা কি সেই অনুশীলনটা কি শুধুই গুরুমুখী, নাকি কেউ নিজের প্রচেষ্টাও সেটা অনুশীলন করতে পারবে, নাকি গুরুই ধরতে হবে বা গুরু প্রধান? যে কোনো শিল্পই কিন্তু একটা গুরুমুখী ব্যাপার থাকে। গুরু যদি পথ নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে সেটা আমি জানবো কি করে? কিন্তু বর্তমানে দেখা যায় আমি তো এখনো বললাম যে বাবা যখন দেবতার গ্রাস করছেন তখন আমার কানে বাজছে মাসি মাসি, সেই যে মানে অপসৃয়মান, হ্যাঁ, ঝপাস করে ফেলে দিল, চোখের সামনে দেখতাম স্পষ্ট, বাবা বলছে মাসি মাসি মাসি, ক্রমশ চলে গেল। এই যে ব্যাপারগুলো, এগুলো তো শব্দের মাধ্যমে আমরা ছবি বানাই না, আমরা শব্দ কল্প তৈরি করি। হ্যাঁ, সুতরাং এখানে
গুরুর কিন্তু একটা ভূমিকা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গুরু নেই, কিন্তু তারপরও একটা মানুষ ভালো আবৃত্তি করছে, হয়তো বা কোথাও শুনেছে বা ভালো নাটক করছে, শুনেছে তো, তেমন কোনো গুরু নেই, গুরু ধরা নেই, কিন্তু নিজের থেকে চেষ্টা করছে, ভালোই লাগছে। সে একলব্যের কাহিনী, হ্যাঁ, একলব্যের মতো ব্যতিক্রমী, সেটা দেখা যায়। কিন্তু সেদিন আমি একটা খুব সুন্দর ইয়ে দেখছিলাম, একটা সিনেমার ক্লিপিং বোধহয়, গায়িকা, উনি গাইতে পারছেন না কিছুতেই, তো সুরকার প্রচন্ড রেগে গেছেন, রেগে গিয়ে গেছেন ওর কাছে, হ্যাঁ, সে গুরুজি আমাকে আরেকটা বার সুযোগ করে দিন, একটা বার সুযোগ দিন, লাস্ট। তো উনি গিয়ে মানে সেই গায়িকাকে বলছে, শোন, চেষ্টা করে চাঁদে যাওয়া যায়, চেষ্টা করে এরোপ্লেন থেকে প্যারাশুটের নিচে লাফ দেওয়া যায়, কিন্তু গীতবিতান লেখা যায় না, কেমন, এবং লতা মঙ্গেশকর হওয়া যায় না, গায়ক হওয়া যায় না। এটাই হলো কি আসল ব্যাপারটা, যে এগুলো মানি বা না মানি, আমি আজকে এখানে বসে আছি বা তুমি আজকে এখানে বসে আছো, বা সমস্ত এই শিল্প মহল যারা রয়েছে, শিল্পীরা যারা রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা হয় না। যাদের হয়েছে বা হবে, এখানে ওই ঈশ্বরই গুরু। আচ্ছা, যখন নাটকের কথা উঠছে, যখন আমরা প্রত্যেকে জানি আপনি একজন দক্ষ নাট্যশিল্পী, সেই সাথে শ্রুতি নাটক করেন, তো আমি এবং আমার দর্শকরা কিন্তু বিশেষ আপনার খুব প্রিয় একটি চরিত্রের একটু সংলাপ শুনতে চাই। আমি বলেছি প্রথমেই, আমি স্বীকার করে নিয়েছি, আমার একদম মনে থাকে না, আর সংলাপ তাহলে আরেকটি কবিতাই হয়ে যাক। তবে তুমি যদি বলো যে খুব প্রিয় চরিত্র, প্রিয় তো তখনই হয় যখন মানে নাটক করে মনে হয় চরিত্রটাকে, হ্যাঁ, নিজের করে মনে হয়, এবং ওইটা করার পরে একটা স্বীকৃতি পাওয়া যায়, যেটা আমি পেয়েছিলাম জয়সিংহপুরে বিসর্জন নাটকে। যেখানে একটা খুব ছোট্ট ছোট্ট ডায়লগ মনে আছে, ফুল নেওয়া, ফুল নিয়ে হোক তোর পরিতোষ, রক্ত না মা, রক্ত না, ফুল নেই। যখন রঘুপতি তার গুরুদেব যখন বলছে যে রাজ রক্ত চান দেবী, রাজ রক্ত এনে দিতে হবে, মা তবে প্রসন্ন হবে, গুরুদেবের কিছু ইয়ে ছিল, তো সে তো সরল বিশ্বাসে সেটা মেনে নিয়েছে। তখন মাকে গিয়ে বলছে যে রাজ রক্ত, রাজাও তার কাছে সমান প্রিয়, গুরুদেব যেমন প্রিয়, রাজাও প্রিয়, রাজ রক্ত চাস তুই মহামায়া, জগৎ পালিনী মাতা, রক্ত ছাড়া কিছুতেই মিটবে না তোর তৃষা। এটা লাস্ট, তবে এই রক্ত নেই বলে সে নিজের শরীরে ছুরি বসিয়ে মারা যায়, আত্মহত্যা করে। তো এই দৃশ্যগুলি আমার এখনো খুব মনে পড়ে, এবং মনে হয় যে এই যে বিশ্বাসগুলো রয়েছে, এবং এই বিশ্বাসগুলোকে যখন মানুষ টুইস্ট করে, তোমার প্রতি কেউ একজন বিশ্বাস করে বা তোমাকে ভালোবাসে, সে তার সৎভাবে ভালোবাসে, সম্পূর্ণভাবে ভালোবাসে, এবং তুমি তার ভালোবাসাটাকে ব্যবহার করছো তোমার নিজের প্রয়োজনে, ঠিক, এবং তোমার যখন মনে হলো যে তোমার আর ওকে দরকার নেই, তুমি ফেলে চলে গেলে, সে তার ভালোবাসা নিয়ে কি করবে? সে তো মৃত্যু ছাড়া তো আর কোনো পথ নেই, অসহায় দুর্বিষহ অবস্থা তার। ঠিক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নের দিকে চলে এসেছি। আমাদের একিবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটি শেষ করার আগে আমরা যেহেতু আপনার মতো একজন আবৃত্তি শিল্পীকে পেয়েছি, তো আরো একটি কবিতার মধ্য দিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটি শেষ করব। আরেকটা কবিতা? কত কত কবিতা পড়াচ্ছে গো আমাকে গো। আচ্ছা, তোমার কাছেও তো একটা কবিতা পড়া যেত, তোমার কাছে
যেত না? আজকে মানুষের কথাই বলি, কেমন? আমি একদল মানুষ খুঁজছি, সিরাজউদ্দিন আহমেদের লেখা। আমি একদল মানুষ খুঁজছি যারা পৃথিবীর বুকে এক হয়ে থাকবে বলে কথা দিয়েছিল। তাদের প্রতিটি রোমকূপ থেকে বেরিয়ে আসবে মানুষের সুবাস। তারা আকাশ ছোঁয়া অধ্যত্বকে কুর্নিশ করে না। তারা সাত পুরো মেঘের আস্তর দেখে লুকোয় না। তারা সুপ্রাচীন কারুকার্য দেখে দেবতার মাহাত্ম্য খোঁজে না। তারা দুঃখ, স্মৃতি, দুঃস্বপ্ন নিয়ে নতুন এক বর্ণমালা লেখে। তারা মানুষের হাহাকার শুনে মানুষেরই পাশে পাশে হাঁটে, দুহাত দিয়ে ধরে তাদের কাঁধ, তাদের পায়ে থাকে বহুদূর যাওয়ার শক্তি। তাদের রোজ নামচায় তৈরি হয় নিরন্তর পর্যটন সূচি। আমি একজন মানুষ খুঁজছি যারা ঘাস, মাটি, আকাশের শিরায় শিরায় এক হয়ে থাকবে বলে কথা দিয়েছিল। তারা দুঃখের ঋণ শোধ করবে বলে ধৈর্যের প্রহর গুণে চলে। তারা বোবা কালা অন্ধদের মুখে আগুনের হাসি জেলে দেবে। তারপর শব্দ গেঁথে গেঁথে আঁকতে থাকবে এক বুক নদী, এক আকাশ আলো আর সুদীর্ঘ সময়ের সেতু। এই আমাদের শেষ কবিতা। হ্যাঁ, আমরা তো খুঁজছি না সেই মানুষগুলোকে? নিজেরা কি হয়ে উঠছি সেই মানুষ? পাচ্ছি কই? হতে হবে তোমার, নাহলে শিল্প তো এখানে মুখ থুবড়ে পড়বে। আমরা যেটা বলি তা যদি আমরা বিশ্বাস না করি, আমরা যদি সেটা হওয়ার চেষ্টা না করি, তাহলে সমস্ত শিল্পই তো ব্যর্থ। সত্যি তাই। আজকে যারা শুনলেন আমাদের কথা, একটু ভাববেন, দরকার পড়লে আবার একটু শুনে নেবেন। অল্প সময় তো, 8 ঘন্টা। এরকম সময় বহু রকম ভাবে আপনারা নষ্ট করেন। রিল দেখে দেখে করেন না? মনে করেন 2টো রিল দেখবেন, তারপর যখন শেষ করেন 1 ঘন্টার পরে কয়েকশো দেখা হয়ে গেছে। এবং কি কন্টেন্ট, 100টার 100টা কন্টেন্ট। সেখানে কোন গ্রহে কোথায় এসে কি করবে সেটাও আছে, কোন আসন করলে ভালো থাকবেন সেটাও আছে, কোন ওষুধ খেলে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাও আছে। সবশেষে যখন আপনি বন্ধ করলেন, তখন আপনি এই পৃথিবীর সবচেয়ে কনফিউজড একজন মানুষ। সুতরাং আরেকবার দেখে নিন, আমাদের কথাগুলো আবার শুনুন, আর একটু যদি আমরা মানুষের হাত ধরতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষকে অন্তত বিশ্বাসের মর্যাদাটা রাখতে শেখাতে পারি, ভালোবাসতে পারি। যদি ভালোবাসতে না পারি, সরাসরি বলবো না বাবা পারছি না, আগে ভাগে, তাকে কষ্ট না দিয়ে। এজন্যই আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম আমাদের সকলের হৃদয়ে থাকে একজন কথার শিল্পী, যার কথার জাদুতে আমরা সকলে মুগ্ধ। আচ্ছা, এবং সেই সাথে মুগ্ধ আমার দর্শক বন্ধুরা। একেবি টিভির আমন্ত্রণে আমরা পেয়েছি আজকে আমাদের রাজ্যের সুনামধন্য বাচিক শিল্পী সুমন ভট্টাচার্যকে। আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, তার জন্য মূল্যবান নয়, আমি একদম অবসর মানুষ। অনেক অনেক ধন্যবাদ। আমাকে শান্তনু অনেকদিন ধরে ডাকছে, কিন্তু সময়টা ঠিক সেই রকম ভাবে মেলাতে পারছি না বলে আসতে পারছি না। এবার যখন বললো যে তোমাও থাকবে, চলে এসো, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। অহভাগ্য আমার। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিটি পর্বে থাকছে বিশেষ বিশেষ অনুষ্ঠান, বিশেষ বিশেষ শিল্পীদের ডালি, সকল কিছু নিয়ে আমরা কিন্তু হাজির হব একেবি টিভির আমন্ত্রণের আরও একটি পর্বে। ততদিন আপনারা চোখ রাখুন একেবি টিভির পর্দায়।